वावशिष्यते ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम् ॐ गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই সময়ের অনুষ্ঠানে আমরা যাকে আমাদের সঙ্গে পেয়ে যাই, যার কাছ থেকে সবসময় আপনারা পেয়ে যান একটা সঠিক গাইডলাইন এবং একটা সঠিক প্রেডিকশন, যিনি আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটা যুক্তিসঙ্গত সমাধানের উপায় বলে দিয়ে থাকেন, যার প্রত্যেকটি কথা একদম বাস্তব ভিত্তিক, যার কাছে বহু মানুষ এসে উপকৃত হয়েছেন, যিনি বহু মানুষকে তাদের জীবনের খারাপ সময় থেকে বের করে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং স্যারকে আমরা অনেকদিন পর আজ লাইভ ফোন ইন অনুষ্ঠানে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে আজকে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারবেন। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধু, আপনি আরেকবার ট্রাই করুন, অবশ্যই কথা বলতে পারবেন। আর অবশ্যই যে কোনো একটা প্রশ্নে ফোন করবেন, যে কোনো ভবিষ্যৎ জানতে হলেও ফোন করতে পারেন, যে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে কথা বলতে হলে স্যারের সঙ্গে সরাসরি আজকে কথা বলার সুযোগ রয়েছে। আর গত পর্বে আমরা রাহু নিয়ে আলোচনা করছিলাম। রাহু নিয়ে আমরা অনেকগুলো পর্বে আলোচনা করেছি, যেহেতু রাহু একটা বিশাল সাবজেক্ট, অনেক বিষয়বস্তু রয়েছে এই রাহু নিয়ে আলোচনায়, তাই আরো রাহু নিয়ে আমরা এই পর্বে আলোচনা করে নেব, আরো বিস্তারিত আলোচনা আমরা রাহু বিষয়ে করে নেব। আচ্ছা স্যার, প্রথমেই জানতে চাইবো, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম মানে রাহুর সঙ্গে চন্দ্রের সম্পর্ক হলে কি হয়, সূর্যের সম্পর্ক থাকলে কি হয়। তো এবার আমরা জানতে চাইবো মানে কোন কোন হাউসে রাহু সূর্যের সঙ্গে সম্বন্ধ করলে সেটা অনুকূল হয়, মানে ভালো ফল। হ্যাঁ, ভালো ফল। হ্যাঁ, আমরা আগের এপিসোডগুলোতে একটু একটু করে আলোচনা করতে চেষ্টা করেছি যে রাহুর সঙ্গে সূর্যের, রাহুর সঙ্গে চন্দ্রের এবং রাহুর কি কি রিপ্রেজেন্ট করে, রাহু কি কি, মোটামুটি অল্প বিস্তর একটু আলোচনা করেছি আমরা। তা আমরা আজকে যে প্রশ্নটা আপনি করলেন যে রাহু আর সূর্যের যে সংযোগ কোন কোন ঘরে অনুকূল হয়, জেনারেলি রাহু যদি বাজে না হয়, অ্যাডভার্স না হয়, অনুকূল থাকে, তাহলে রাহু আর সূর্যের 1, 3, 5, 12, 1, 3 ফার্স্ট হাউস, থার্ড হাউস, ফিফথ হাউস অ্যান্ড 12th হাউস, 1 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, এই ঘরগুলোয় যদি রাহুর সঙ্গে সূর্যের সম্পর্ক হয় বা যুক্ত হয়, জেনারেলি অনুকূল ফল দেয়। কিন্তু যদি ওখানটায় যদি রাহু অ্যাডভার্স হয়ে যায়, তাহলে কিন্তু ওই ঘরগুলো যা যা রেজাল্ট দেওয়ার কথা, ওখান থেকে যা যা আমরা দেখি বা বিচার করি, সেগুলো কিন্তু ডিস্টার্ব হবে। কারণ রাহু যতই একটা ম্যালেফিক প্ল্যানেট, এবং ম্যালেফিক প্ল্যানেট মানে এটা আগেও বলেছি যে শনিকে একটা নৈসর্গিক ম্যালেফিক ধরা হয়, কিন্তু রাহু হচ্ছে গ্রেটেস্ট, মানে একদম সব থেকে বড় যদি ম্যালেফিক প্ল্যানেট বলা হয় তাকে রাহুকে বলা হয়। কাজে রাহুর তো একটা অ্যাডভার্স এফেক্ট থাকেই। অনুকূল বলতে একদম খুব ভালো তা এরকম রেজাল্ট দেয় না তা নয়, দেয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হলে তখন রাহু খুবই ভালো ফল দিয়ে দেয়। বিশেষ করে অর্থপ্রাপ্তির দিকে বা এরকম দিকে যদি খুব অনুকূল হয়,
রাহুর দশায় বা রাহুর অন্তর্দশায় বা এরকম কিছুতে, বা রাহু যখন কিছুভাবে তাকে প্রভাব বিস্তার করে, সেই সময় দেখা যায় জাতকের মানে অর্থের যে মানে প্রবাহ সেটা প্রচুর পরিমাণে হয় এবং খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা আচ্ছা। কাজে আমরা মোটামুটি একটা বলতে পারি আপনার প্রশ্নে যে 1, 3, 5, 12 হাউসে যদি রাহু খারাপ না থাকে তাহলে মোটামুটি অনুকূল ফল দেয়। আচ্ছা, মানে সে মানে অনুকূল যে দেয় এটাই মানে অনেকটা বড় ব্যাপার, কারণ মানুষ রাহুর নাম শুনলেই তো ভয় পেয়ে যায়, মানে রাহুর প্রভাব আছে মানে সেখানে বড় কিছু খারাপ হয়ে যাবে, খারাপ হবে। সেখানে সূর্যের সঙ্গে সম্বন্ধে মানে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় আমরা ভালো ফলও পেতে পারি। যেমন ধরুন এই কথা প্রসঙ্গে একটা কথায় আসি, বর্তমান যে গ্রহের যে রকম পরিস্থিতি বা গ্রহগুলো যেখানে যেখানে আছে বর্তমানে, সেখানে রাহুর সঙ্গে সূর্যের কিছুদিন পরই দেখা হবে। আচ্ছা আচ্ছা। সূর্যের কিছুদিন পর দেখা হবে এবং সেখানে মানে শুক্র সেখানে থাকছে এবং শুক্র সেখানে বক্রী হচ্ছে এবং কম্বাস থাকছে। আচ্ছা, মানে রাহুর সঙ্গে সূর্যের একটা কানেকশন হচ্ছে এবং সেখানে শুক্রও থাকছে। আচ্ছা, সেটা মানে কবে থেকে হচ্ছে? এই বছরই? হ্যাঁ, এই মাসের লাস্টে মানে কিছুদিন পর থেকেই শুরু হবে, এই মার্চ মাসেই। কিন্তু এইখানে যাদের যাদের ছকের মানে কি বলবো সেরকম পজিশনটা ভালো আছে, ঠিক আছে, কিন্তু যাদের ছকের পজিশনটা রাহু খুব খারাপ জায়গায় এসছে বা দশা অন্তর্দশা চলছে, তাদের কিন্তু নানা রকম প্রবলেম অ্যারাইজ করার সম্ভাবনা থাকবে। কাজেই সেই সব জাতক জাতিকার একটু তো জ্যোতিষের কাছে একটা পরামর্শ বা একটা কিছু নেওয়া দরকার আছে বলে আমার মনে হয় এই সময়টা। তারপর আবার কি এই 3টে রাশি, এটা নিয়ে পরে আলোচনা করো পরের এপিসোড বা তাতে, যে আমরা 7.5 তো আবার শুরু হবে, 7.5 চলছে কিছু রাশির ওপর দিয়ে, আবার নতুন করেও তো আবার ঢুকবে শনি। যেটা জানি ওই শনির ধাইয়া মনে হয় মার্চের 29 তারিখ পর্যন্ত যেটা চলছে বা শেষ হচ্ছে, সেটা ধাইয়া নয় 7.5 বলুন, কারণ এটা তো 7.5 তো চলছেই, কিন্তু কিছু 7.5 শেষ হবে, কারো নতুন 7.5 ঢুকবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, মার্চ মাসে 29 তারিখে পত্র চেঞ্জ হচ্ছে, শনি তো মীন রাশিতে। তো 7.5 আর ধাইয়া দুটো কি মানে আলাদা জিনিস না? অনেকে বলে না 7.5 পর ধাইয়া শুরু হয়, যেটা অনেকে বলেন। ধাইয়াটা মানে কি, ধরুন চন্দ্রের সঙ্গে একটা কোনো এতে এসেছে, সেখানে সে 2.5 বছর, মানে ওটা অন্যভাবে ধরা হয় ধাইয়াটাকে, মানে 2.5 বছরে সেটা একটু অসুবিধে দেয়, কিন্তু সেটার থেকেও 7.5 এফেক্টটা মেন। আচ্ছা আচ্ছা। চন্দ্রের পূর্বে, চন্দ্রের ওপর এবং চন্দ্রের পরে, বিফোর মুন, ওভার দ্য মুন অ্যান্ড আফটার দ্য মুন, এই যে শনির যে গোচর, এই যে শনি পাস করছে, এটাকে আমরা 7.5 নিয়ে পরবর্তীকালে ভালোভাবে আলোচনা করব। একদমই একদমই। হ্যাঁ, আমাদের সঙ্গে দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, আচ্ছা। ডেট অফ বার্থ বলবেন নিজের সম্পর্কে? শকুন্তলা, শকুন্তলা ঘোষ। বলছি নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। 12/6/2002। জন্ম সময়? রাত 8টা। রাত 8টা। কোথায় জন্ম? কৃষ্ণনগর। আচ্ছা। ক্যারিয়ারের ব্যাপারে তো কি করছেন বর্তমানে? কিছু করছেন, চাকরি বা কিছু কাজ করছেন? হ্যালো, হ্যালো, আপনি সঙ্গে আছেন কি? হ্যালো, হ্যাঁ বলছি, আপনি শুনতে পাচ্ছেন? বলছি আপনি বর্তমানে কি করছেন, কিছু কাজ করছেন? বোঝা গেল না, কি বললেন? আচ্ছা, পড়াশোনা করছেন। এবার ক্যারিয়ারের ব্যাপারে, আচ্ছা সঙ্গে থাকুন, স্যার আপনাকে বলে দিচ্ছেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি একটু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যাদের জন্ম তারিখ বা জন্ম সময় এবং স্থান কিছুই ঠিকভাবে জানা নেই, তারাও কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু তার জন্য চেম্বারে আসতে হবে। অনলাইনে অথবা ওভার ফোনে সেটা পসিবল নয়, আপনাকে চেম্বারে এসে সাক্ষাৎ করতে হবে সামনাসামনি। সেখানে আপনার জন্ম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানা থাকলেও কিন্তু স্যারের কাছ থেকে আপনারা সব কিছু জানতে পারছেন, যেহেতু স্যার হোরারির উপর কাজ করে থাকেন এবং হোরারির মাধ্যমে কিন্তু বিচার করে
তিনি আপনাদেরকে শুভাশুভ ফল দান করতে পারেন, যেখানে ডেট অফ বার্থ টাইম জানা না থাকলেও কোনো সমস্যা নেই। তাই যাদের এই সমস্যাটা রয়েছে, ডেট অফ বার্থ জানা নেই বলে আপনারা কারো কাছে যেতে পারছেন না, সেখানে কোনো চিন্তার বিষয় নেই। স্যারের চেম্বারে একবার যোগাযোগ করে নেবেন, চেম্বারে এসে সামনাসামনি দেখা করে সাক্ষাতের মাধ্যমে সেখান থেকে আপনারা ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানতে পারবেন। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িহাট চেম্বারে, কলকাতায় যারা আছে গড়িহাটে যোগাযোগ করবেন। এছাড়া পাচ্ছেন বালি এবং মায়াপুর, এই 3টি চেম্বারের মধ্যে স্যারকে পেয়ে যাচ্ছেন। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে 7998040396, এই নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই বুকিং করে যে কোনো চেম্বারে আসতে পারেন। হ্যাঁ স্যার, যে দর্শক বন্ধু ফোন করে, হ্যাঁ বলছি একটুখানি দেখে দিতে দিন, বলে দিচ্ছি। দেখুন 27 সাল অবধি কিন্তু আপনার ডিস্টারবেন্স আছে, বুঝলেন তো? 27 কেন, 28 সাল অবধি, অক্টোবর অবধি আপনার ডিস্টারবেন্স আছে। ওই সময় কিন্তু কেরিয়ারের ব্যাপারে সেরকম কিছু মানে যতটা ভাবছেন ততটা ইজিভাবে কিছু কেরিয়ার হবে বলে আমার মনে হচ্ছে না, একটু সময় লাগবে আপনার কেরিয়ার হতে। তবে আপনার কেরিয়ারের জায়গাটা খারাপ বলবো না, কিন্তু একটুখানি আমার মনে হয় যদি মেরামত করে নেন তাহলে বোধহয় ভালো হবে। হ্যাঁ, এবং সেভিংসের জায়গাটা একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়েছে। আপনি বর্তমানে কি করছেন? কি পড়াশোনা করেছেন? হ্যাঁ, কিন্তু কি নিয়ে? 1 2 3 4 কি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন? কমার্স বা এরকম কিছু, সায়েন্স বোধহয়। কম্পিউটার নিয়ে, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ ঠিক আছে, আপনি চাকরির চেষ্টা করুন, কিন্তু 28 সালের অক্টোবরের পর থেকে আপনার ভালো মানে যদি কোথাও এখন ছোটোখাটো বা কিছু পান ঠিক আছে, পেয়ে যাবেন না বলছি না। 27 সালের মধ্যে, কিন্তু 27 সালের সেপ্টেম্বর কেন 27 সালের, হ্যাঁ 27 সালের সেপ্টেম্বর অবধি আপনার প্রবলেম আছে একটু। হ্যাঁ 27 28 সাল অবধি, মানে 26 27 বছর আর 2 বছর। হ্যাঁ 1.5 2 বছর একটু প্রবলেম আছে। এই সময়টা একটু ঠিক করলে আমার মনে হয় ভালো হবে। কারণ 2 বছর অনেকটা সময়, কিন্তু এতদিন হয়তো আপনি স্ট্রাগল করে যাবেন কিন্তু ভালো জব পাবেন না, কোথাও ঠিকভাবে হবে না, আপনার মানে চেষ্টাটাই কিন্তু বৃথা যাবে। সেখানে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আর একটু সাবধানে চলাফেরাও করবেন আপনি। একটু সাবধানে একটু চলাফেরাও করবেন। শুনতে পাচ্ছেন? একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ একটু সাবধানে একটু চলাফেরা করবেন এই সময়টা আপনার পক্ষে একটুখানি প্রবলেমেটিকই হওয়ার চান্স আছে। এই মার্চ মাসের লাস্ট থেকেই সেটা একটু বুঝতে পারার চান্স আছে। যদি সেরকম হয় একবার যোগাযোগ করলে আমার মনে হয় ভালো হবে। কোথায় থাকেন আপনি? কৃষ্ণনগর। তো মায়াপুরে আসতে পারেন, ওখানে আবার কথা বলা যাবে ডিটেইলস। এখানে তো সময় কম, বেশি ভাবে তো মানে কিন্তু বাড়ির অনেক কাছে স্যারকে পেয়ে যাচ্ছেন, যেহেতু স্যার মায়াপুর চেম্বারে বসেন, তাই মায়াপুর চেম্বারে একটু যোগাযোগ করে নেবেন, কারণ অনেকটা বছর কিন্তু 2-2.5 বছর পর আপনার ক্যারিয়ারটা ভালো হবে। তাই এতটা দিন তো আপনি নিশ্চয়ই বসে থাকবেন না, তাই একটু যোগাযোগ করে একটা কোনো প্রতিকার বা সমাধান নিলে ভালো হবে। কিন্তু এই সময়টা যদি খুব কিছু একটা প্রবলেম বেশি করে হয় তখন কিন্তু ভালো হবার জায়গাটাও তো একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে। আবার হতে পারে ভালো সুযোগ হাত থেকে হাত হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। এই জায়গাগুলো একটু করতে হবে, বিশেষ করে দ্বিতীয় পতি আপনার কম্বাস্ট আছে। হ্যাঁ এটা খুব একটা ভালো তো নয়। দ্বিতীয় পতি সে পঞ্চমে বসে গেছে, রাহু যুক্ত হয়ে গেছে, সূর্য যুক্ত হয়ে গেছে, এখানে একটা গ্রহণের একটা ব্যাপার স্যাপার চলে আসছে। কাজে এই গ্রহণটা স্ট্যাবলিশমেন্টের পক্ষে তো খুব একটা ভালো নয়। কি বলছি শুনতে পাচ্ছেন? এই স্ট্যাবলিশমেন্টের পক্ষে খুব একটা গ্রহণ যোগটা ভালো নয়। গ্রহণ যোগটা হলে কি স্ট্যাবলিশমেন্টটা গন্ডগোল হয়, দেরি হয়, যতটা খাটবেন ততটা ফল পাবেন না, এসব নানা রকমের একটা মানে সমস্যা লাইফে তৈরি হয়ে যাবে। সেই কারণেই আমার মনে হয় যে একটুখানি কনসাল্ট করা উচিত আপনার। ঠিক আছে, একটু যোগাযোগ করুন। এইটুকু সময়ের মধ্যে ডিটেইলস বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার ক্ষেত্রে। হ্যাঁ একটু সময় লাগে। ঠিক আছে, ধন্যবাদ। একদমই, যখন মানে এটা দেখা যায় অনেকেই মানে চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে তারপরও কিছু হচ্ছে না, অথবা দেখা গেছে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন সেই সময়টা কিন্তু বসে থাকা উচিত না। কারণ সেই সময়টা বসে থাকলে দেখা যাবে যে মূল্যবান সময় বা ভালো সুযোগ, ভালো আপনার চাকরির সুযোগ রয়েছে, কিন্তু সেটা কি অল্পের জন্য হচ্ছে না, অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এই যে মহিলা যে কথা বললেন, এনার এই সময়টা একটা আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, মানে কোনো অ্যাক্সিডেন্টের যোগটা কি আছে? অনেক রকমই হতে পারে। এখন সেটাকে যে
যেতে গেলে তো সময় লাগে, দেখতে গেলে সেই সময়টা তো আমাদের নেই। এইটুকু বলা যায় ওভারঅল, মানে ওপর ওইটুকু বলে দেওয়া যায় যে একটা আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটবার একটা চান্স ফ্যাক্টর বা একটা সম্ভাবনা আছে, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এইসব কারণেই সামনাসামনি হলে যে অনেকটা টাইম পাওয়া যায়, তাকে নিয়ে ঢোকা যায়, জিনিসগুলো ভালোভাবে বিচার করা যায়। কাজে সেটা যদি ওনারা বোঝেন, নিজের লাইফটা নিয়ে খুব সিরিয়াস থাকেন, তাহলে নিশ্চয়ই তারা যোগাযোগ করবে। যারা যোগাযোগ করে তারা নিশ্চয়ই কিছু না কিছু ফল পাচ্ছে। একদমই, নিজের লাইফ নিয়ে তো সিরিয়াস হতেই হবে, না হলে ক্যারিয়ারেও সাকসেস পাবেন না, কোনো কিছু নিয়ে সাকসেস পাবেন না। আর অনেক সময় আমরা সেটাও দেখতে পাই, খারাপ সময়ের জন্য ভালো জিনিস হাতছাড়া হয়ে যাবে। দেখা বলে না যে খারাপ সময় চলে সবকিছুই খারাপ হয়, ভালো করার চেষ্টা করলেও খারাপ হয়। তাই তখন কিন্তু একটু সিরিয়াস হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত যে কেন এটা হচ্ছে সেটা ভাবা উচিত। আর সেই কেনর উত্তরে কিন্তু আপনাকে একজন ভালো জ্যোতিষ ব্যক্তিত্বই দিতে পারবে। তাই স্যারের কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন। আপনারা জানেন বিগত বহু বছর ধরে স্যার কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং আজও গবেষণা চালিয়ে চলেছেন। তাই একবার দেখা করুন, সাক্ষাৎ করুন, সেখানে সব সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। চলে যাচ্ছি আবার আজকের আলোচনায়। স্যার যেটা বলছিলেন, মানে কোন কোন হাউসে রাহু সূর্যের সম্বন্ধ হলে অনুকূল ফল হয়, সেটা তো আমরা জানলামই। অনুকূল হতে পারে, মানে সবটাই যে খারাপ তা নয়, অনুকূল হতে পারে। তো এবার একটু জানবো, রাহু যদি সূর্যের সঙ্গে সেকেন্ড হাউসে সম্পর্ক করে তাহলে কি কি ফল হতে পারে? দেখুন, রাহু যদি সূর্যের সঙ্গে সেকেন্ড হাউসে সম্পর্ক করে, জেনারেলি দেখা যায় একটু অভাবের দিকে নিয়ে যায়। আচ্ছা, কেন অভাবের দিকে নিয়ে যায় না, আমরা সেকেন্ড হাউস থেকে অনেক কিছু বিচার করি। তার মধ্যে একটা হলো ব্যাংক ব্যালেন্স, স্বপার্জিত ইনকাম, এগুলোকে আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। কাজে ওই ইনকামের জায়গাটায় যদি রাহু বসে যায় এবং সেটা যদি তার খুব খারাপ হয়, এবং রাহু যদি তার ওই চার্টের ক্ষেত্রে যদি খুব মানে অ্যাডভার্স বা প্রতিকূল হয়, তাহলে কিন্তু খুবই বাজে এফেক্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং এ কিন্তু তখন নিয়ে যাবে নানা রকম আজে বাজে জায়গায়, নানা রকম দুমদাম খরচা করিয়ে দেবে। আলটিমেট পয়সাটাকে ধরে রাখতে না পারার চান্সটা বেশি হবে। আচ্ছা, আলটিমেটলি পয়সা ধরে রাখতে না পারে তখন অভাব ক্রিয়েট হবে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় পয়সাটা আসছেই না, পয়সা আসাটা বন্ধ করে দিচ্ছে, তো পয়সাটা না হলেও তার অভাব তৈরি হবে। তাহলে অভাবের একটা চান্স ফ্যাক্টর থাকে। আর একটা জিনিস হয়, বিবাহ যদি হয়ে যায় তাদের, সেই জাতক বা জাতিকার, সেই সময় ধরুন রাহু দশা বা অন্তর্দশা পড়েছে এবং সেটা খুব খারাপ পজিশনে আছে, গোচরেও একটা মানে খারাপ, মানে প্ল্যানেটগুলো একটা খারাপ অবস্থান করছে তার চার্ট অনুযায়ী, তখন দেখা যায় যে একটা তো এই পয়সা কড়ির একটা তো প্রবলেম যেটা বললাম, সেটা তো হওয়ার চান্স ফ্যাক্টর আছেই। সেকেন্ড আর একটা জিনিস, বিয়ে হয়ে গেলে দেখা যায় শ্বশুর বাড়ির সঙ্গে কিছু না কিছু বিরাট প্রবলেম তৈরি হয়ে যায়। কিছু না কিছু হবে, মানে ওই শ্বশুর শাশুড়ি ননদ যারা আছে ফ্যামিলি মেম্বার সেখানকার, তাদের সঙ্গে কিছু না কিছু ঝগড়া অশান্তি, মানে একটা, এবং সেটা বেশ মানে সিরিয়াস দিকে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে এই জায়গাটা খুব একটা ভালো কিছু জায়গা নয়। খুব কম ক্ষেত্রেই এটা খুব ভালো রেজাল্ট দেয় না আমি বলবো না, সব ক্ষেত্রেই ভালো খারাপ আছে, কিন্তু বাজের সম্ভাবনাটাই এখানে বেশি করে দেখা যায়। এটা তো হলো যে সেকেন্ড হাউসে। জানতে চাইবো ফোর্থ হাউসে থাকলে কি প্রভাব বিস্তার করে? দেখুন, ফোর্থ হাউসে যদি রাহু সূর্যের সঙ্গে সম্বন্ধ করে, তাহলে জাতক বা জাতিকা যেই হোক না কেন, সে কি করবে, বাড়ি জমি সম্পত্তি নিয়ে নানা রকমের সমস্যা। আচ্ছা আচ্ছা, সেটা অনেকেরই হয়, সম্পত্তি নিয়ে, মানে আত্মীয় স্বজনদের মধ্যেই ঝামেলা যেটা হয়, ঝামেলা হতে পারে, বা কিনতে গেল কোনো লিটিগেটেড প্রপার্টি হয়ে গেল, মানে কিনে সেটা ফেসে গেল যাকে বলে এক কথায়, বা কোনো রকম নানা রকম গন্ডগোলে পড়ে গেল, কেস কাবারি হয়ে গেল, নানা রকমের অসুবিধা হয়ে গেল, কিংবা ধরুন কিনলো ফ্রড হয়ে গেল, মানে একদম মানে জালিয়াতির কাছ থেকে কিনে ফেললো। আজকালকার দিনে তো সেটাও হয়, মানে ফ্ল্যাট বা জায়গা বারবার বিক্রি হচ্ছে, মানে কিনে নিল, কিনে জানতে পারলো সে অলরেডি আগে বিক্রি হয়ে গেছে, 2-3 বার হয়তো বিক্রি হয়ে গেছে, এই জিনিসটাও আজকাল হয়। তারপর যদি রাহু আবার যদি ফোর্থ হাউসে বসে, সেখানে ধরুন আমরা গোচরটাকে কোনো সময় অস্বীকার করতে পারবো না, গোচরের একটা তো এফেক্ট থাকে, আর সেই সময় যদি গোচরটা তার চার্ট অনুযায়ী যদি খুব বাজে পজিশন হয়ে থাকে, সেই সময় তো ধরুন সে বাড়ি কিনতে যাচ্ছে বা জমি কিনতে যাচ্ছে, তাহলে তার সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। কাজে সেইগুলো জানার জন্য একটা পরামর্শদাতার একটা প্রয়োজন হয়, যেগুলো মানুষ প্রবলেম পড়ার পর যায়, প্রবলেমে পড়ে গেল তখন যাচ্ছে, প্রবলেমে পড়ার আগে গেলে তো এগুলো অনেক
বলা যায় যে তুমি এই সময়টা এগুলো করো না, এখন চুপচাপ থাকো, এটা কেটে যাক, তারপর তুমি আস্তে আস্তে ওইদিকে যাও। এসব নানা রকম সমস্যায় পড়বে। এবং সেটা সবার আগে জানা উচিত, মানে কার লাইফে কোন হাউসে রাহু রয়েছে কিনা এবং সেটা কি প্রভাব দিচ্ছে। ইভেন 4th হাউসে রাহু হলে এরকমও হয় যে জাতক জাতিকা একটা জায়গায় বাস করছে, সেই সময় সে বাস করতে পারলো না, সে মানে বাধ্য হয়ে বাড়ি ফাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেল। তারপর এটাও হয় 4th হাউসে হলে কি হয়, তার মায়েরও শরীর স্বাস্থ্যের একটা, মা বা বাবার একটা শরীর স্বাস্থ্যের একটা খারাপের একটা সম্ভাবনা ইঙ্গিত করে। এবার তাদের চার্টের উপরও নির্ভর করে, তাদের চার্টটা যদি খুব ভালো হয় তাহলে হয়তো অতটা এফেক্ট করবে না, মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু তাদেরও যদি সেই সময়টা খারাপ চলে তাহলে কিন্তু তার বাবা মার কিন্তু শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু একটা প্রভাব পড়ার চান্স ফ্যাক্টর থাকবে। ইভেন যদি ওই সময় যদি গাড়িও কেনে, ধরুন একটা গাড়ি পারচেস করলো বা গাড়ি আছে তার, সে গাড়িটা নানা রকম সমস্যা তৈরি করবে, খারাপ হতে থাকবে, ওই হবে সেই হবে, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যদি সেরকম আবার কানেকশান হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্টাল যদি কোনো কানেকশান সেখানে তৈরি হয় বা থেকে থাকে ন্যাটাল চার্টে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্সও একটা প্রচুরভাবে থাকবে। কাজে 4th হাউস হচ্ছে সুখস্থান। মানুষের সুখ তো একটা বিরাট ফ্যাক্টর, সুখের জন্যই মানুষ এত কিছু লড়াই করছে, ছুটছে, সব কিছু করছে। কাজে সুখস্থানটা যদি হ্যাম্পার করে, ডিস্টার্ব হয়ে যায়, তাহলে তো কিছু করার নেই, তার এই প্রবলেমগুলো অ্যারাইজ করবেই। আর এই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে গেলে একটু জ্যোতিষীর কাছে এসে পরামর্শ নেওয়া উচিত, এইটুকু বলতে পারি। একদম। আচ্ছা, এবার জানতে চাইবো রাহু 7th হাউসে থাকলে কি ফল দিয়ে থাকে? 7th হাউসে যদি রাহু থাকে, 7th হাউস থেকে আমরা জেনারেলি দেখি, 7th হাউস থেকে আমরা জেনারেলি স্ত্রী বা স্বামী এটাকে দেখি, বিবাহ, স্ত্রী স্বামী এসব আমরা দেখি। কাজে 7th হাউসে যদি রাহু বসে থাকে বা অবস্থান করে, এবং সে যদি তখন সূর্যের সঙ্গে সম্বন্ধ করে, এটা তো সূর্যের সঙ্গে হচ্ছে, সবটাই কিন্তু সূর্যের সঙ্গে। যে 4th হাউস বললাম, 4th হাউস কিন্তু ওখানে সূর্যকে থাকতে হবে, তবেই এফেক্টটা একটু বেশি বাজে পাবে। কাজে এখানেও যদি রাহু সূর্যের সঙ্গে 7th হাউসে সম্পর্ক করে, তাহলে কিন্তু এই দাম্পত্য কলহটা প্রচুরভাবে এসে যাবে। দাম্পত্য কলহ এত বৃদ্ধি পেয়ে যাবে যে সেটা অধিকাংশ সময় বা বেশিরভাগ সময় দেখা যায় যে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। কাজেই এটা খুব একটা ভালো নয়। এবং জাতক অনেক সময় দেখা যায় মহিলাদের কারণে প্রচুর অর্থ এবং সম্পদের ক্ষতি করবে, নানা রকম অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে এবং নানা রকমের তার অর্থ সম্পদ সেসব কারণে সে নষ্ট করবে এবং সে নানা রকম প্রবলেমের মধ্যে পড়বে, বা নানা রকম এইসব ক্ষতি, নানা রকম ক্ষয়ক্ষতি, সম্পদের ক্ষতি এসব দিকে পরিচালিত হবে। কাজে এই যোগটাও, এই সপ্তমে এই যোগটাও রাহুর সঙ্গে সূর্যের ভালো নয়। একদমই, মানে এটা আমাদের আগে জানতে হবে যে কোন হাউসে থাকলে মানে আমাদের যোগ ভালো বা কোন হাউসে থাকলে যোগ খারাপ। কারণ সেটা যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে আমরা সেটার প্রোটেকশন নিতে পারবো, কোনো একটা সমাধান নিতে পারবো, তাহলে কিন্তু জীবনটা আমাদের অনেক ভালোভাবে চলবে। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, এই বিষয়ে আমরা আগামী পর্বে আবার আলোচনা করে নেব। তার আগে একটু চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদের জানিয়ে রাখছি। আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 7998040396। আর যারা অনলাইনে কনসালটেশন করতে যাচ্ছেন তারাও এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, এবং যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও এই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমরা এই বিষয়ে আগামী পর্বে আরও আলোচনা করে নেব। আর যার সমস্যা রয়েছে তা নিয়ে বসে থাকবেন না, অবশ্যই যোগাযোগ করবেন, কারণ যোগাযোগ করলেই কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবেন, বসে থাকলে কিন্তু সমস্যাটা আরও বাড়বে। তাই এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আপনারা অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন এবং চেম্বারে আসলে সামনাসামনি সাক্ষাতের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। पूर्णमदः पूर्णमिदम् पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्ण
पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्।